আর্টস মানেই হলো বানিয়ে লেখা। আর্টসের স্টুডেন্টদের একটা কমন টেন্ডেন্সি বা একদম কমন ফর্ম হলো যে আমি তো এত পড়ে কি করব, আমার এত পড়ে কি হবে, আর্টসে তো বানিয়ে লিখলেই চলে, আর্টসে তো গদ বাঁধা লেখা প্লাস হলো বানিয়ে লিখলেই একদম ফুল মার্ক পাওয়া যায়। তোমরা তোমাদের সিনারিওটা আমি যদি একটু বলি, তাহলে অনেকে মনে করো যে আমরা 1 পেজ 2 পেজ পড়ে যাব, একটু ধারণা নিয়ে যাব, 2টা পয়েন্ট পড়ে যাব, তারপর একটু ভালো করে ভিতরে যা ইচ্ছা তা লিখে দিব, একদম কোনো কিছু লিখলে চলবে না। তোমাদের অনেকে এটা এটা না কমন পড়ছে না তোমাদের নেচারের সাথে বা তোমাদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে, যে না আসলে একটু বা লিখলে বা একটু পড়ে গেলেই তো হয়, আমাদের পুরো একদম 1 বছর বা পুরো বছর পরে কি হবে, পরীক্ষার আগে 2-3 ঘন্টা বা পরীক্ষার 2-3 দিন আগে যদি আমরা একটু পড়ে যাই তাহলেই তো আমি বানিয়ে লিখতে পারি, তাহলেই তো আমার আসলে ভালো করা সম্ভব, তাই না? কিন্তু আদতে কিন্তু এটা পসিবল না বা এটা কিন্তু হয় না। হ্যাঁ, তোমরা যে অনেক স্টুডেন্ট খারাপ করো এক্সামে তোমাদের এই মেন্টালিটির জন্য, যে না আমরা একটু লিখবো, একটু পড়ে যাব আর অনেক বানিয়ে লিখবো বা পুরোটা বানিয়ে লিখবো, খালি 2-3টা ইনফরমেশন বা 2-3টা জিনিস আমরা ভালো করবো, হ্যাঁ, বা একটু পড়ে যাব বা কনসেপ্টটা মাথায় নিয়ে যাব, বা তোমার কি হবে যে 1-2টা লাইন তো মাথায় নিয়ে যাব, তারপর সেখান থেকে আমি একদম এক্সাজারেশন করব, এর গুরুত্ব অপরিসীম, এটা এত গুরুত্বপূর্ণ যে এটা ভাষায় প্রকাশ করা যায় না, এভাবে লিখে আমি খাতা ভরে ভরে ফেলবো, তাই না? এটা কিন্তু আসলে কাজ করে না। তো তোমাদের সেখান থেকে কি হয়, অনেক স্টুডেন্ট ফেল করো, অনেক স্টুডেন্ট খারাপ করো, অনেক স্টুডেন্টের মন মতো পরীক্ষা হয় না, মন মতো রেজাল্ট হয় না। তো তোমাদের আসলে কি করা প্রয়োজন বা কি করলে তোমাদের কিন্তু কি হবে, লেখাটা ভালো হবে, তারপর তুমি ভালো করতে পারবে। 1 নম্বরটা হলো যে ইনফরমেশন বেসড লেখা লেখা। তোমার খাতায় যেভাবে প্রেজেন্ট করো ইনফরমেশন থাকা, কারণ তোমার যে জিনিসটাই হোক না কেন বা যেভাবেই তুমি লেখো না কেন, তোমার খাতাটা কি কিন্তু হবে ইনফরমেশন বেসড হতে হবে। তোমার কোয়েশ্চেনগুলো বা তোমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অনেক বেশি ইনফরমেটিভ হতে হবে। কারণ কেন কেন দরকার এটা, তুমি এখন অনেক বলতে পারো যে ইনফরমেশন দিয়ে কি করবো, টিচার ধরেই না খাতা পড়ে। অবশ্যই টিচার খাতা পড়ে, টিচার তোমার পুরো খাতাটা না পড়লেও তোমার কিন্তু প্রথম কোয়েশ্চেনের 1-2 পেজ বা প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রথম 2-3 লাইন খুব পড়ে। তো তোমরা চেষ্টা করবে 1-2 লাইন বা প্রথম প্যারার মধ্যে এনাফ ইনফরমেশন রাখতে, যে তুমি বুঝাবা বা তোমার কাজ কি, তোমার কাজ হলো যে টিচারকে বুঝানো, রাইট? যে আমি কতটুকু পড়েছি কতটুকু না পড়েছি। তুমি যদি নাও পড়ে থাকো, টিচারকে এতটুকু বুঝাতে হবে যে তোমাদের তোমরা অনেক কি করেছো, অনেক পড়েছো বা অনেক বেশি ইনফরমেশন তোমার মাথায় আছে, তোমার টিচারকে এটা বুঝাতে হবে বা এটাকে ইন্ডিকেট করে দিতে হবে। তুমি কি করবে, ইনফরমেশন বেসড লেখা লেখো, ইনফরমেশন গ্যাদার করো, কোনো একটা কোয়েশ্চেন বা কোনো একটা টপিক যেটা পড়লে সেখান থেকে হিউজ ইনফরমেশন কালেক্ট করো, কি দেওয়া যায় কি না দেওয়া যায়, কোনটা কত সালে ঘটেছে, থিওরির ক্ষেত্রে কে ঘটিয়েছে বা কে এই থিওরিটা লিখেছে, তার কোন নাম, কোন বইয়ে, কোন পাতায়, কোন এই জিনিসগুলো কি করো তোমার কোয়েশ্চেনে বা তোমার অ্যান্সারে ইনক্লুড করার চেষ্টা করো। আরেকটা হলো কনসেপ্ট ক্লিয়ার থাকা। কনসেপ্ট ক্লিয়ার থাকা বলতে কি, যে তুমি যে কোয়েশ্চেনের অ্যান্সারটা করবে বা তুমি যে টপিকটা পড়ছো তার কনসেপ্ট যাতে একদম তোমার ক্লিয়ার থাকে, একদম A to Z যাতে ক্লিয়ার থাকে, যে এই কনসেপ্টের মেইন কাহিনী কি, এই কনসেপ্টের 2টা পয়েন্ট কি, এই কনসেপ্টের আসলে কোর ভ্যালুটা কি, বা এই কনসেপ্টের গুণ বা দোষ কি, বা যেটাকে বলা হয় পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কি, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। কেন জানতে হবে, কারণ যখন তুমি মুখস্থ নির্ভর পড়া পড়ো, অনলি মুখস্থ, অনলি শুধুমাত্র কি, যে একদম মেমোরাইজিং পাওয়ার কাজে লাগে বা মুখস্থগত বা পুঁথিগত বিদ্যা কাজে লাগে, যেটা তুমি শুধু মুখস্থ করো, তখন কি হবে, যখন তুমি একটা কোয়েশ্চেন লিখতে যাবে, মনে করো তুমি একটা কোয়েশ্চেন খুব ভালোভাবে মুখস্থ করেছো, এর থেকে ভালোভাবে মুখস্থ করার পসিবলই না, তাই না? এখন কি হবে, তুমি লিখতে গেলে লেখার সময় কি হতে পারে, তোমার একটা 2টা লাইন ভুলে যেতেই পারো। যখন তুমি মুখস্থ নির্ভর পড়া পড়বো 1-2 লাইনের পরে নেক্সট লাইনটা কি তুমি আর কোনোদিন মনে করতে পারবে না, সুতরাং তোমার ওই অ্যান্সারটা কিন্তু ওখানে ছেড়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, বা ওই লাইনটা থেকে কিভাবে রিকভার করে নতুন ভাবে লেখা যায় ওই কনসেপ্টকে বেস করে, সেটা কিন্তু তুমি আর বুঝতে পারবে না। যখন তুমি কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করবে, কি করবে, কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করবে, তখন কিন্তু কি হবে, একটা লাইন ভুলে গেলেও তুমি কিন্তু আটকাবে না পরীক্ষার হলে, হ্যাঁ, বা তোমার কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার করতে আর বেশি ঝামেলা হবে না। তারপর হলো প্রথম দিকের কোয়েশ্চেনে অধিক গুরুত্ব দেওয়া। এখন বলবে যে তাহলে কি আমরা নেক্সট কোয়েশ্চেনে বা লাস্টের কোয়েশ্চেনে লিখবো না? অবশ্যই লিখবে, কেন লিখবে না? তোমরা প্রথম দিকের কোয়েশ্চেনে কেন দিবে, কারণ গুরুত্ব দিবে কেন, কারণ টিচার কিন্তু প্রথম খাতাগুলো বা প্রথম দিকের কোয়েশ্চেনগুলো খুবই ডিটেইলসে পড়ে, খুবই ভালোভাবে পড়ে, হ্যাঁ, একদম পেজ-টু-পেজ বা লাইন-টু-লাইন পড়ে। তো তোমার কি করা, তোমার তোমার যে রিপ্রেজেন্টেশন স্কিল ওই 2 পেজের মধ্যে বা ওই 2টা কোয়েশ্চেনের মধ্যে তুলে ধরতে হবে, যাতে টিচার তোমার সম্পর্কে একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ধারণা রাখে। হ্যাঁ, তো তোমার কি করতে হবে, প্রথম দিকের কোয়েশ্চেনগুলো, আমি বলছি না যে প্রথম দিকের কোয়েশ্চেনগুলো খুবই ভালোভাবে লিখবে, ইনফরমেটিভ লিখবে, লাস্টের দিকের কোয়েশ্চেনে গুরুত্ব দিবে না, এরকম না, কিন্তু
তুলনামূলক তোমার প্রথম দিকের কোয়েশ্চেনের অ্যান্সার যাতে বা ইনফরমেশন যাতে বেশি থাকে, কারণ লাস্টের দিকে কিন্তু তোমার টাইমও কম থাকে, সুতরাং এত ইনফরমেশন দেওয়া কিন্তু পসিবল হয় না। সুতরাং তুমি আগেই কি করবে, তোমার মনোযোগটা বা অ্যাটেনশনটা আগেই সিক করে নেবে বা অ্যাটেনশনটা আগেই ধরে নিবে যে না এই তখন যখন তোমার 3টা কোয়েশ্চেন, তোমার হয়তো 7টা কোয়েশ্চেন দিতে হয়, যখন তোমার 3টা কোয়েশ্চেন খুব ভালো লিখেছো তখন টিচার ভাববে যে আচ্ছা তার মানে ওর লেখার স্টাইল বা প্যাটার্ন মনে হয় একই রকম, ও মনে হয় এভাবেই লেখে, ওর মনে হয় বাকি পরবর্তী কোয়েশ্চেনগুলো এমনই। হ্যাঁ, আরেকটা হলো রাইটিং স্টাইল। রাইটিং স্টাইল আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তো যে আমি 3 স্টারও দিই তাহলেও হয়তো কি হবে না, এনাফ হবে না, কম হয়ে যাবে। তুমি কিভাবে তোমার খাতা উপস্থাপন করছো, তুমি কিভাবে তোমার অ্যান্সার উপস্থাপন করছো, তুমি কিভাবে তোমার ইনফরমেশন উপস্থাপন করছো, এই উপস্থাপনের উপর তোমার এন্টার বিষয়টা নির্ভর করে। বলছি না যে যাদের খারাপ হাতের লেখা তারা নাম্বার পায় না, তা না, কিন্তু তুলনামূলক কম পায়, তাই না? তুলনামূলক তোমাদের হয়তো তুমি এখন যে তোমার হাতের লেখা সুন্দর প্লাস তোমার কি প্রেজেন্টেশন স্টাইল ভালো, তোমার ইনফরমেশন দেওয়ার স্টাইল ভালো, তুমি 10 পেলে। আরেকজনের সবই ঠিক আছে কিন্তু হাতের লেখা খারাপ, সে তখন হয়তো 8 পেলো। হ্যাঁ, তো এই হাতের লেখার জন্য যে দুই নাম্বার যে অ্যাডভান্টেজ পাচ্ছ, এটাই কিন্তু তোমার একদম মেইন জিনিস, বা এটাই তোমার কিন্তু বেশি সুবিধা বা এক্সট্রা অ্যাডভান্টেজ সেটা। এখন হ্যাঁ, রাইটিং স্টাইল ভালো করতে হলে কি করতে হবে, একটা হলো পয়েন্ট করে লেখা, আর একটা হলো ইনফরমেশন দেওয়া, আর একটা হলো ক্লিয়ার করে রাখা। হ্যাঁ, ক্লিয়ার করে লেখা বলতে যে তোমার হাতের লেখা যদি খারাপও হয় তুমি কি করবে, ইনফরমেশন ভালো করে গুছিয়ে দেবে, কাটাছেঁড়া করবে না বা ওভারলাইন করবে না, ওভার ড্র করবে না, তাহলে কিন্তু কি হবে, তোমার রাইটিং স্টাইলটা খুবই ভালো হবে। এখন যাদের কনসেপ্ট বা ইনফরমেশন বেসডের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, হ্যাঁ অনেক প্রবলেম, মনে করো তুমি ইনফরমেশন দিয়ে কিভাবে লিখতে হয় বা তুমি একটা জিনিস পড়লে সেটা খাতায় কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় বা খাতায় যেভাবে অ্যাপ্লাই করতে হয় তুমি জানো না, তোমার জিরো নলেজ অন দ্যাট, তো তোমার বা কনসেপ্ট ক্লিয়ার নেই বা তুমি নলেজ জানো না, তুমি একটা লাইন লিখতে গেলে মাঝখানে একটা লাইন ভুলে গেলে আরেকবার লিখতে পারো না, তো তোমাদের জন্য রয়েছে কিন্তু আমাদের এইচএসসি একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স। হ্যাঁ, এই অ্যাক্সেলারেশন কোর্সে তোমাদের কিন্তু কি থাকবে, এক নাম্বার হলো কনসেপ্ট ক্লিয়ার করার জিনিস থাকবে, আর এটা হলো টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস থাকবে। টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাসগুলো যদি তুমি করো ইনশাল্লাহ তোমার কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, আর কোনো ডাউট থাকবে না। তারপর হলো একটা কোয়েশ্চেনের কনসেপ্টকে তুমি লেখার সময় কিভাবে তুমি সেটা অ্যাপ্লাই করবে, তুমি কিভাবে তুলে ধরবে, সেটা কিন্তু তোমার একদম ভালো করে বলে দেওয়া থাকবে, তাই না? তো এখনই তোমরা যারা এখনো এনরোল করোনি, তোমরা কিন্তু ডেমো ক্লাসগুলো দেখে নিও, তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু কমেন্ট বক্সে, ডেমো ক্লাসগুলো দেখে কি করে নিও, এনরোল করে নিও। আর তোমাদের যাদের এই প্রবলেম ছিল যে বা এই ধারণা ছিল আর্টস থেকে বানিয়ে লেখা বা আর্টস মানে বানিয়ে লেখা, তারা এই ধারণা থেকে বের হয়ে আসো, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসো, তাহলে তোমরা কি করতে পারবে, ভালো করতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।